গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। আজ আমরা একত্রিত হয়েছি গল্পরুচিতে। আপনারা যদি এখনও গল্পরুচিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগির করে ফেলুন। আজ আপনাদের জন্য থাকছে বিশেষ ডিটেকটিভ বা গোয়েন্দা কাহিনী, লেখক কুমার মিত্রের কলমে সুখিয়াডুরির পিশাচ আতঙ্ক। আজ গল্প পাঠে থাকছি আমি রাজু এবং সোনা, রিন্টু। আর হ্যাঁ, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। তাহলে শুরু হচ্ছে কুমার মিত্রের কলমে প্রসেনজিৎ রহস্য রোমাঞ্চ সুখিয়াডুরির পিশাচ আতঙ্ক। সুখিয়াডুরির গেস্ট হাউস থেকে যে একফালি রাস্তাটা জঙ্গলের অলিগলি দিয়ে 14 নম্বর স্টেট হাইওয়েতে মিশেছে সেটা দিয়ে আমরা হাঁটছিলাম, আমি আর প্রসেনজিৎ। উদ্দেশ্য রোদ পড়ে আসা বিকেলের মায়াময় বনভূমি স্বাদ নিয়ে শহর ক্লান্ত চোখ দুটোকে একটু খুশি করে দেওয়া। মধ্যগাঙ্গীয় সমভূমির এই এলাকাটায় বন পাহাড়ের আকর্ষণ বড় কম নয়। মনসুন এসে গেছে। বর্ষা ভেজা জঙ্গলের চেহারা যেমন সজীব তেমনি শ্যামল। তাই মোরগামন্ডি আয়রন মাইনাসের বাঙালি ব্রাঞ্চ ম্যানেজার সর্বেশ্বরবাবু যখন আমন্ত্রণ পাঠালেন যে নবীন বর্ষায় শালকেন্দুর জঙ্গলে শ্রীময়ী রূপ এবং রাশি রাশি হঠাৎ গজিয়ে ওঠা ঝর্ণার উল্লাস যদি আমরা একসঙ্গে উপভোগ করতে চাই তাহলে পত্রপাঠ যেন চলে আসি। এর সঙ্গে বনভূমি এবং অন্যান্য উপাদেয় ফাউলের মধুর আপ্যায়ন তো থাকবেই। এই আমন্ত্রণ অস্বীকার করার মতো অকাট মূর্খ অবশ্য আমরা ছিলাম না। আপাতত আমরা বৈকালিক সফরে বেরিয়েছি এবং গল্পগাছা করতে করতে পায়ে পায়ে হাঁটছি। সুরি রাস্তাটা শেষ করে সবে স্টেট হাইওয়ের কাছে পৌঁছেছি। আর প্রসেনজিৎ সেইমাত্র এই অঞ্চলের ক্যাকটাসের বৈশিষ্ট্য সম্পর্কে এনসাইক্লোপিডিক জ্ঞান ট্যান দিয়ে সাহারার ডেজার্ট এফিমেরাল সম্বন্ধে কিছু বলবার উদ্যোগ করছে। সেই মুহূর্তে একটা জিপ গাড়ি তীব্র বেগে ছুটে এসে প্রায় গায়ের কাছে সজোরে ব্রেক করল। একটা যান্ত্রিক আর্তনাতে কথার খেই হারিয়ে ফেলল প্রসেনজিৎ। আমিও চমকে উঠলাম। গাড়ির যে একমাত্র আরোহী মুখে হোল্ডার লাগানো সিগারেট চেপে নেমে এলো। তাকে দেখেও কম চমকে ওঠার কথা নয়। লম্বায় 6 ফুটের কিছু বেশি হবে, বয়সে 50-এর মতো কিংবা সামান্য উপরে, কিন্তু স্টিলের মোটা চওড়া পাতের মতো শরীরে মেদ বা পৌরত্বের চিহ্ন নেই। রংটা হয়তো একসময় বাদামি ছিল, কিন্তু বহু রোদ বৃষ্টি ঝড়ঝাপটা সহ্য করে সেটা একরকম বর্ণহীন ধূসরতার পৌঁছে গিয়েছে। মাথাটা অস্বাভাবিক বড়, গোলাকার চোখ, মুখে কঠিন স্লেট পাথরের মতো রুক্ষতা, পুরু ঠোঁট ইত্যাদি মিলিয়ে লোকটির চেহারায় এমন কিছু আছে যা দেখলে দুর্ধর্ষ নাবিকের কথা মনে পড়ে যায় এবং একই সঙ্গে ভয় আর শ্রদ্ধার উদ্রেক হয়। লোকটা সরিটরি গোছের কিছু বলে মাপ চেয়ে নেবে আশা করেছিলাম। সেই রকম কিছু তো করলই না, বরং আমাদের দিকে অবজ্ঞা আর ঔদ্ধত্য মেশানো একটা দৃষ্টি হেনে রাস্তার অন্য ঢালে একটা পায়ে চলা রাস্তা ধরে নেমে গেল। স্বগতোক্তির ঢঙ্গে না বলে পারলাম না, ভারী বেয়ারা লোক তো, কমন সেন্স বলে কিছু নেই নাকি? প্রসেনজিতের ভারী আর ঈষৎ কর্কশ স্বর ভেসে এলো। নিজেকে ছাড়া আর কাউকে গ্রাহ্য করার অভ্যেস নেই বোধহয় ওর। চেনো নাকি? অমন মান্যগণ্য লোককে চিনব না? ওপাশে যে ম্যাঙ্গানিজের খনি আছে তার মালিক। বছরখানেক হলো খনিটা কিনেছে। পার্টনার লোক, ওকে সবাই ভূপত সিনহা বলেই চেনে। এত কথা জানলে কি করে?
একজন গোয়েন্দার সহকারীর পক্ষে এটা কি একটা প্রশ্ন হলো বিজয়? কিছুটা শুনেছি ম্যানেজার সর্বেশ্বর বসুর কাছে, কিছুটা জেনেছি অন্যভাবে। একদিন একা একা এই ম্যাঙ্গানিজের খনিটা বেড়াতেও গিয়েছিলাম যে। তুমি তখন নিদ্রা দেবীর সাধনা করছিলে। আরে ওই মৌল গাছটার ডালে কি চমৎকার একটা পাখি দেখো। এই বলে প্রসেনজিৎ এমন গভীর আগ্রহে গাছটার দিকে এগিয়ে গেল যেন সেলিম আলীর মতো মস্ত বড় একজন নেচারালিস্ট। অবশ্য এমন বিষয় নেই যাতে ওর উৎসাহের অভাব। এই তো কিছুদিন আগে খিদিরপুর ডকে একজন নিগ্র খালাসির কাছে মাস 2 ধরে ব্ল্যাক আর্টের চর্চা করলো। ইদানিং শিখছে কুম্ফু। জাপান থেকে ট্রেনিং পাওয়া ব্ল্যাক বেল্টধারী একজন ওস্তাদ ক্যারাটেকের কাছে। পশুপক্ষীর বিদ্যেও হয়তো শিখছে কারো কাছে, আমার জানা নেই। তবে পাখি টাখির দিকে আমার কোনো ঝোঁক নেই। আমার কাছে উপদেয় খাদ্য হিসাবে পাখি যা মূল্য, আর সে মূল্য গত 3 দিন ধরে পুরোদস্তুর চুকিয়ে দিয়েছেন ম্যানেজার সর্বেশ্বরবাবু। যাই হোক, আপাতত আমি ভাবছিলাম কিছুক্ষণ আগে দেখা মানুষটার কথা। অসাধারণ লোক বটে। প্রসেনজিৎ ফিরে এসে জানালো, ওটা যে 100% বটের পাখি, এই বিষয়ে সে একজন পক্ষী বিজ্ঞানীর প্রগাঢ় পণ্ডিতের সঙ্গে চ্যালেঞ্জ নিতে পারে। বিরক্ত হয়ে বললাম, চুলো যাক তোমার বটের পক্ষী, আমি ভূপত সিনহার কথা বলছি। লোকটার মাথার গড়ন কেমন অস্বাভাবিক। এইরকম মাথার আকৃতি যাদের, আমাকে করটি তত্ত্বের পাণ্ডিত্য দেখাবার বিন্দুমাত্র সুযোগ না দিয়েই প্রসেনজিৎ উদাসীন গলায় বলল, কলকাতায় ফিরেই ফ্রিনোলজি সায়েন্সের একটা বই কিনে দেবে। কতবার না বলেছি তোমাকে যে বইপত্র একটু একটু ঘাঁটোসাঁটো। চলো ফেরা যাক, ম্যানেজারবাবু হয়তো আমাদের খুঁজছেন। সত্যি আমাদের খুঁজছিলেন সর্বেশ্বর বসু। আপনাদেরই খুঁজছিলাম, আসুন। কাজে ব্যস্ত থাকি, ভালো করে কথাই বলা হয়ে ওঠে না। গেস্ট হাউসের বারান্দায় বেতের চেয়ার এবং সোফা পরিপাটি করে সাজানো। আমরা বসলে গেস্ট হাউসের বেয়েরা কাম বাবুর্চি হরিয়াকে চায়ের অর্ডার দিয়ে এখানে কেমন লাগছে আমাদের এবং কোনো রকম অসুবিধা হচ্ছে কি না ইত্যাদি কেতামাফিক প্রশ্ন করে সর্বেশ্বরবাবু বললেন, আমি কিন্তু সত্যি সত্যি ঝর্ণার গান শুনতে আর বৃষ্টি ভেজা জঙ্গলের শোভা দেখতে আপনাদের নেমন্ত করিনি মিস্টার দত্তগুপ্ত। সেবার মংপুতে গিয়ে যে ফ্যাসাদে পড়েছিলাম, ভাগ্যক্রমে আপনি উপস্থিত না থাকলে বেরিয়ে আসার আর কোনো উপায় ছিল না। এবারও নেহাত বিপদে পড়ে আপনাদের শরণ নিতে হলো। প্রসেনজিৎ একটু নড়ে চড়ে টান হয়ে বসল। ক্ষুদিত সিংহ শিকারের গন্ধ পেল বোধহয়। এখনও উৎকণ্ঠ এবং সজাগ, মুখে আলস্য বিলাসীর ভাবটা একেবারেই নেই। মৃদু গলায় একবার জানিয়ে দিল যে তার সমস্ত কৃতিত্বে 50-50 শেয়ার তার সহকারী এবং বন্ধুটি অর্থাৎ আমার। তারপর চোখ বুজে বলল, বলে যান, আমি শুনছি। সর্বেশ্বর প্রায় 10 মিনিট ধরে যা বললেন তার মর্মার্থ হল, সম্প্রতি সুখিয়াডুরির জঙ্গলে এক বিভীষিকার রাজ্যে পরিণত হয়েছে। সন্ধ্যের পর গোটা এলাকায় যেন সিনেমায় দেখা ড্রাকুলা প্রাসাদপুরী। রাস্তাঘাটে কেউ বেরোয় না। সন্ধ্যের ঢের আগে লোকজন তাদের ঝুপড়িতে ঢোকে আর সূর্য উঠলেই তবে ঝাঁপ খোলে। কিন্তু প্রেতাঙ্গে ভুগছে সবাই। রাত্রিবেলা কত রকম সব আওয়াজ শোনা যায়, আর্তনাদের মতো, কোকানির মতো, হিস্টোরিয়াগ্রস্ত মানুষের প্রলাপে মতো। কারা যেন চুপিসারে চলাফেরা করে বেড়ায়, বিভৎস তাদের চেহারা। কারো এমন সাহস হয় না যে ঘর থেকে বেরিয়ে ব্যাপারটা একটু তল্লাশি করে
দিনের বেলা পর্যন্ত একসঙ্গে 2-3 জন ছাড়া হাঁটে না। গায়ের লোক একে অপরকে সন্দেহের চোখে দেখছে, তবু সবাই তো আর ভীতু নয়। 2 জন সাহসী লোক মাঝরাতে বেরিয়েছিল, কিন্তু তাদের একজনকে পাওয়া যায় মৃত অবস্থায়, মুন্ডহীন কবন্ধটা পড়েছিল জঙ্গলের মধ্যে। অন্যজন এখনো নিখোঁজ। চায়ে চুমুক দিয়ে প্রসেনজিৎ বলল, বুঝলাম, এই রহস্যের জবনিকা আমাদের তুলতে হবে। আশা অবধি যা আদর যত্ন করেছেন তাতেই বুঝেছিলাম নিছক জঙ্গলে শোভা দেখাতে আমাদের ডাকেননি। চারু মাহাতো কেন মারা পড়ল আর ভুখা সোরেন এখনো বেঁচে আছে কিনা সেটা নিশ্চয়ই আপনি জানতে চাইবেন সর্বেশ্বরবাবু। অবশ্য অবশ্য, কিন্তু আপনি কি করে জানলেন বলুন তো? মানে আমি তো আপনাদের এ বিষয়ে আজই প্রথম বলছি। সর্বেশ্বর বসু বিস্ময় বিস্ফারিত মুখের দিকে তাকিয়ে শাল্যক হোমিও কায়দায় প্রসেনজিৎ বলল, ওটা এত সহজ অঙ্ক যে কষতে মোটেই গা ঘামে না। আপনি হয়তো ভাবছেন দারুণ জটিল একটা ক্রুশ ওয়াট পাজলের সমাধান আমি করে ফেলেছি। আরে না, অবসর সময়ে আপনাদের কম্বাইন্ড হ্যান্ড হরিয়ার সঙ্গে একটু একটু গল্প গাছা করি তো। আর স্থানীয় সংবাদ সরবরাহের ব্যাপারে এরা তো যে কোনো গুপ্তচর সংস্থায় যে কোনো দক্ষ এজেন্টের মতোই পটু। বহু কেসে এরকম লোকই আমার সিক্রেট এজেন্ট। যেমন ধরুন, প্রতি শনিবার রাউরকেল্লায় আপনি যে সিনেমা দেখতে যান তা আমার জানা। না না, সেজন্য হরিয়াকে বকবেন না। আপনি তো আশ্চর্য লোক মশাই। তাহলে আমিও কি আপনার ডিটেকশনের আওতায় পড়ি? বিচিত্র কিছু নয়। তো আপনার খনির কাজ কেমন চলছে বলুন। কই আর চলছে, এরকম আতঙ্কের মধ্যে কিভাবে চলবে? খনির কুলিরা সবই তো অধিবাসী, আর অধিবাসী মানেই কুসংস্কারে বদ্ধ ডোবা। ওরা বাঘের মুখে ঝাঁপিয়ে পড়তে পারে, কিন্তু যেখানে প্রেত পিশাচ ইত্যাদি ব্যাপার আছে সেখানে ওদের মতো কাপুরুষ আর নেই। ওদের ধারণা চারু মাহাতো পিশাচদের হাতেই মারা পড়েছে। ভুকা সোরেনেরও ওই একই দশা হয়েছে। সে ব্যাপারে ওরা প্রায় নিশ্চিত। বলতে কি, যদিও খনির কাজের প্রায় অচল অবস্থার সৃষ্টি হয়েছে, এর একটা প্রতিকার না হলে হেডকোয়ার্টার থেকে চাপ আসবে আমার ওপর। এই খনির ভালো মন্দ আমারই হাতে, আমার দায়িত্বের ব্যাপারটা বুঝতেই পারছেন। পারছি। 2টি ছোট বাক্যে কথা শেষ করে প্রসেনজিৎ চিন্তায় ডুবে গেল। সর্বেশ্বর বসু চিন্তাসংকুল মুখে বিদায় নিলেন। তারপর প্রায় 10 মিনিট ধরে নীরব থাকল প্রসেনজিৎ, যার মধ্যে কেবল একটি বাক্য ও উচ্চারণ করেছিল। সেই বিখ্যাত এক বাংলা প্রবাদ, যার সংগলিত অর্থ এই যে, সুখিয়া ডুরির জঙ্গল স্বর্গলোক হলেও ধান ভানার হাত থেকে ঢেকির নিস্তার নেই। পরের দিনটাও বন্ধুটিকে ওর স্বাভাবিক মেজাজে পেলাম না। সকাল থেকে সন্ধে পর্যন্ত আটকে রইল ঘরের মধ্যে। বিছানায় চিত হয়ে শুয়ে কী সব আকাশ পাতাল চিন্তা করতে লাগলো ওই জানে। কোনো সমস্যার মুখোমুখি হলে ও একটু বদমেজাজি হয়ে পড়ে, ফলে ঘাটাতে সাহস হয় না আমার। একা একাই একবার সকালের দিকে, একবার বিকেলের মুখে বাইরে খানিকটা হাঁটাহাঁটি করে এলাম। খুব বেশি দূরে যাওয়ার ইচ্ছা করলো না, বোধহয় সাহসও হলো না। এই নববর্ষায় বনের সাজসজ্জা বড় মনোরম।
পাথরে পাথরে বিচিত্র বন্য উদ্ভিদ এবং ফানের সমারোহ, কত রকম ফুলের মেলা বসেছে। এসব দিকে নজরই গেল না আমার, বরং মনে হতে লাগলো নিশার থমথমে জঙ্গলের আনাচে কানাচে কি একটা রহস্য যেন ওত পেতে আছে। পিশাচ বলে সত্যি কি কিছু আছে? কেমন দেখতে সে? অদ্ভুত অবিশ্বাস্য রকম কিছু কি? হঠাৎ যদি পথের বাঘ ঘুরতে একেবারে সামনে পড়ে যাই, সেই বিচিত্র ভয়াবহ অস্তিত্বটা। এইরকম সব চিন্তা মাথায় ঘুরপাক খেতে থাকলে আর যাই হোক, বেড়ানো হয় না। আমার মাথার মধ্যে সখিয়াডুরির জঙ্গলের সাম্প্রতিক ব্যাপারগুলো নড়াচড়া করছিল। এমনও ভাবছিলাম যে সমস্যাটার একটা জলের মতো পরিষ্কার সমাধান বের করে প্রসেনজিতের ব্যঙ্গ বিদ্রোপের মুখের মতো জবাব দেব। যদিও হায় এও জানি যে এতখানি গ্রে ম্যাটার আমার মস্তিষ্কে নেই। গেস্ট হাউসে ফিরে আমার আর সহ্য হলো না, কেননা তখনও প্রসেনজিৎ বিছানায় চিত হয়ে শুয়ে কড়িকাঠ গবেষণায় মগ্ন। এই অবস্থা কাহাতক সহ্য করা যায়? বিরক্ত হয়ে বললাম, কি হে, তুমি কি আজীবন মনোব্রত নিয়েছো? প্রসেনজিৎ ধর্মর করে উঠে বসে বলল, রাম, কহ কোন দুঃখে মৌনব্রত নেব? একটা ব্যাপারে আমাকে সাহায্য করো তো। কিছুতেই মাথায় আসছে না। ব্যক্তিত্ব ভেঙে টুকরো টুকরো হয়ে যায় এমন রোগের নাম কি? সিজোফ্রেনিক সাইকোসিস। ইয়েস, কারেক্ট। এটা আসে প্যারাসাইকিক ডিসঅর্ডার থেকে, তাই না? নিশ্চয়ই। মাঝে মাঝে তুমি ভারী হেল্পফুল হয়ে ওঠো বিজয়। ওর উচ্ছ্বাসে বাধা দিয়ে বললাম, কিন্তু ব্যাপারটা কি বলো তো? খানিকক্ষণ আমার দিকে অবাক চোখে তাকিয়ে থেকে প্রসেনজিৎ বলল, আরে এটা বুঝলে না, সমস্ত ব্যাপারটার মধ্যে রয়েছে সিজোফ্রেনিক সাইকোসিস। এ রোগ যার আছে তাকে ধরতে পারলেই তো সব ফয়সালা হয়ে গেল। আমার ভারী রাগ হয়ে গেল। এ যেন কোনো গরিব লোককে বলা যে মাসে 1000-2 টাকা রোজগার করে ফেলতে যদি সে পারে তাহলে অভাব বলে কিছু থাকবে না। আমার মুখ দেখে বোধহয় একটু করুণাই হলো। কোমল গলায় বলল, আমি কিন্তু তামাশা করছি না। না, ওর স্বরে ঠাট্টার লেশমাত্র ছিল না। বুঝলাম ও সত্যি কথাই বলছে। ভুতুরে জঙ্গলে খাওয়া দাওয়া চুকবার পর নিদ্রার চেয়ে স্বস্তিদায়ক কিছু নেই বলে বিছানায় নিজেকে সঁপে দিলাম। সিজোফ্রেনিক সাইকোসিসের সঙ্গে এই কেসের সম্বন্ধ আবিষ্কার নিয়ে ধস্তাধস্তি করতে করতে দেখলাম বেড ল্যাম্প জ্বালিয়ে প্রসেনজিৎ ব্রাম স্টোকের একটা হরর কাহিনী পড়ছে। মলাটে ক্রাউন ড্রাকুলার জস্তুর মুখ, একটা ভ্যাম্পায়ার উড়ে যাচ্ছে ছুসলো ডানা মেলে। এক পাশে রহস্যময় বনভূমির সঙ্গে ড্রাকুলার প্রাসাদ দুর্গ। প্রসেনজিৎ একাগ্রচিত্ত। ও যে এখন বেলজিয়ামে এক আতঙ্কময় বানানির একেবারে ভিতরে পাড়ি দিয়েছে তাতে সন্দেহ নেই। শরীরটা ক্লান্ত ছিল। কখন ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুম ভাঙল খুট করে দরজা ভেজানোর মৃদু শব্দে। ভোর হয়ে গিয়েছে। রাত্রি শেষে মৃদু আলো খোলা জানলা পথে ঘরে ঢুকছে। সে আলোয় দেখলাম প্রসেনজিৎ ঘরের মধ্যে দাঁড়িয়ে, মুখে ক্লান্তির ছাপ, যেন এইমাত্র দীর্ঘ সফর সেরে ফিরল। পরনে কালো রঙের ট্রাউজারের উপরে একটি লাল কোট, পায়ে খেলোয়াড়দের মতো বুট। এই হলো প্রসেনজিতের যুদ্ধ সাজ। মাঝে মাঝে কোনো নৈশ অভিযানে এই পোশাকও পরে। যেখানেই যাক এইসব ওর সঙ্গে থাকে। আর থাকে 6 ঘোড়া অটোমেটিক পিস্তলটাও। বুঝলাম রাতে আদৌ ঘুমোয়নি ও। আমি ঘুমিয়ে পড়তেই একসময় বেরিয়ে গিয়েছিল, সবে মাত্র ফিরেছে।
ক্লান্ত হলেও মনের দিক থেকে যে বেশ তাজা, সেটাও ওর মৃদু শীষ দেওয়ার ধরন দেখেই বুঝলাম। ওর শীষ টানার একটাই অর্থ, অর্থাৎ যে কাজে বেরিয়েছিল সেটা আংশিক কিংবা সম্পূর্ণ সফল হয়েছে। গেছিল কোথায়, কিন্তু সেটা নিজের থেকে না বললে জানার উপায় নেই। সারাদিন আর সারা রাত আজ ও প্রায় ঘুমিয়েই কাটাবে। ইতিমধ্যে ম্যানেজার সর্বেশ্বর বসু প্রথা মাফিক আমাদের তত্ত্ব তল্লাশি নিতে এসে কত দূর এগোলেন মশাই ইত্যাদি আমাকে জিজ্ঞেস করে প্রসেনজিতের অবস্থা দেখে প্রায় হতাশ হয়ে চলে গিয়েছেন। আমিও হাল ছেড়ে দেব কি না বিস্তর চিন্তা করে ভাগ্যের হাতে সঁপে দিয়েছি সবটুকু। কিন্তু না, হতাশ হবার মতো সময় এখনও আসেনি বোধহয়। কারণ একটানা 20-22 ঘন্টা বিশ্রামে কাটিয়ে যখন চায়ের টেবিলে এসে প্রসেনজিৎ বসল, তখন ওকে কর্মোদ্দীপনায় ভরপুর বলে মনে হলো। সর্বেশ্বর বসুকে ডেকে এনে সে বলল, আপনার অনেক ওমলেট, স্যান্ডউইচ আর বন মুরগি ধ্বংস করেছি। আর 2 দিন সময় দিন, তারপরে ফিরে যাব। না, ভয় পাবার কারণ নেই, বিপদ থেকে আপনাকে উদ্ধার করেই যাব। সর্বেশ্বরবাবুর মুখে প্রথমে হতাশার অন্ধকার ফুটে ওঠে এবং প্রসেনজিতের কথা শুনে তার মুখে আশার আলো ফুটে উঠল। বললেন, আপনি যখন কথা দিচ্ছেন, অভয় নিয়েই যাচ্ছি। চলো বিজয়, একটু মর্নিং ওয়াক করে আসি। বলে আমাকে একরকম হিচড়ে নিয়ে বেরিয়ে পড়ল প্রসেনজিৎ। কিছু দূর যাবার পরেই বুঝলাম যে চেনা রাস্তাটা ধরে আমরা বেড়াই এটা সে পথ নয়। কখনো পায়ে চলা সরু রাস্তা ধরে, কখনো টিলার চড়াই পেরিয়ে, কখনো কোনো ঝর্ণার কিনারা ধরে এগিয়ে চলল প্রসেনজিৎ। দিনের বেলাতেই এই রাস্তা প্রায় দুর্গম এবং বিজন, চারপাশে ঝোপঝাড় এবং দীর্ঘকার গাছগাছালি। একসময় মুখ ফিরিয়ে বলল, কাল সারা রাত ধরে এই রাস্তাটায় আবিষ্কার করেছি। আজ মঙ্গলবার, জানো তো? দুটো বাক্য এত পরস্পর বিরোধী যে অসংলগ্ন প্রলাপোক্তির মতো কানে শোনাল। ঝাঁকালো সুরে বললাম, তাতে কি? আমরা যে ধাঁধায় পড়েছি তাতে মঙ্গল আর বৃহস্পতি এই দুটো বার খুব উল্লেখযোগ্য সূত্র। চারু মাহাতো আর ভুকা সোরেন মঙ্গলবারেই গুম হয়। এই দুটো বারেই জঙ্গলে প্রেত কিংবা পিশাচ বিভীষিকা মূর্ত হয়ে ওঠে। এটা তোমার আগেই বোঝা উচিত ছিল। উচিত হয়তো ছিল, কিন্তু ওর ব্যাখ্যার পরেও ধাঁধা আমার কাছে ধাঁধাই রয়ে গেল। বললাম, তা না হয় হলো, তাহলে আমরা যাচ্ছিটা কোথায়? এই যে এসে পড়েছি, সামনের দিকে তাকিয়ে দেখো। আমরা দাঁড়িয়েছিলাম একটা অনুচ্চ টিলার উপর। সেখান থেকে একটা ঢাল নেমে গিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে একসার ছোট ছোট ঘর। ঘরগুলোর মধ্যে থেকে কিছু দূরে অপেক্ষাকৃত ভালো একখানা বাড়ি। সব কিছুতেই একটা ভাঙ্গাচোরা বিধ্বস্ত ভাব। জনমানব কে কোথাও নেই। খা খা নির্জনতার মধ্যে কেমন যেন ভৌতিক পরিবেশ। খাটো গলায় প্রসেনজিৎ বলল, আজ রাতে এখানেই আমরা আসব। বিপদ এড়াবার জন্য এই ঘুর পথেই কষ্ট করে আসতে হবে আমাদের। সেটা তো বুঝলাম, এ বাড়ির মালিক কারা? আগে এখানে একটা খনি ছিল, এখন পরিত্যক্ত। ওই ছোট ছোট ঘরগুলো কর্মচারীদের কোয়ার্টার্স। ওই বাড়িটা ছিল গেস্ট হাউস। এখন অবশ্য যত অকাজের ডেরা। সেদিক থেকে এটা আদর্শ জায়গা নয় কি? মনে রেখো, আজ রাতেই এখানে হবে আমাদের নৈশ অভিযান। স্যাঁতস্যাঁতে ভিজে রাস্তা, নেহাত পাথুরে এলাকা বলে প্যাচপ্যাচে কাদা নেই। বিকেলের দিকে বৃষ্টি হলো এক পশলা। বর্ষণ সজীব ঝোপ জঙ্গল থেকে একরকম বুনো কটু গন্ধ ভেসে আসছে। ঝিঝি ও কীটপতঙ্গের ডাকে
নৈশ নিঃসারতা ভেঙে যাচ্ছে। রাত পাখির ডাক শোনা যাচ্ছে, অতিষ্ঠ করে তুলছে ঝাঁকঝাঁক বুনো মশা। পাহাড়ি বিছে আছে, সাপও আছে এই অঞ্চলে সর্বত্র। বিশেষ ধরনের মোজা পরেছি আমরা, সুতরাং হাঁটু পর্যন্ত সুরক্ষিত, কিন্তু তাতেও বিশেষ ভরসা পাচ্ছি না। এগিয়ে চলছি অন্ধের মতো। সেলের টর্চের তুচ্ছ আলো এই অন্ধকারে অর্থহীন। কি তিথি জানি না। আকাশের কোণে কাস্তের মতো এক ফালি চাঁদ ঝুলছে। তার মরা আলো অন্ধকারকেই কেবল রহস্য ঘন করে তুলছে। পথের দুর্গমতা, সরীসৃপ ভীতি, অন্ধকার এবং অলক্ষিত নিঃশব্দ শত্রুর কথা ভাবলে সব উৎসাহ দমে আসে। তবু এগিয়ে চলছি ছায়ার মতো একটা মানুষের প্রেরণাতেই। সে ওই প্রসেনজিৎ। ও যে কি করে এই বিপদে দিক দিশাহীন অন্ধকারের মধ্যে অভ্যস্ত ক্ষিপ্রতায় এগিয়ে চলছে, ভাবলে অবাক লাগে। বুকের মধ্যে যেন হাতুড়ি ওঠানামা করছে। ভয় পাচ্ছি, স্বীকার করতে লজ্জা নেই। তবু এটাও ঠিক যে শিকার সন্ধানী শার্দুলের মতোই আমার স্নায়ুকেন্দ্র এখন টানটান। আর এও ঠিক যে আমার বন্ধুটি সঙ্গে থাকলে আমি শয়তানের সামনে গিয়েও দাঁড়াতে পারি। সব পথ এক সময় শেষ হয়, আমাদের পথও শেষ হলো। একসময় দেখলাম টিলার চূড়োয় দাঁড়িয়ে আছি আমরা। নিচে উপত্যকার অন্ধকারের সমুদ্র, তার মধ্যে খুব আবছা কিছু ঘরের অস্তিত্ব। না আছে কোথাও আলোর আভাস, না কোনো সারা শব্দ, যেন একটা শ্মশান ভূমি। কই কেউ ওখানে আছে বলে তো মনে হচ্ছে না। তাহলে প্রসেনজিৎ কি কোথাও ভুল করলো? এরকম ভাবছি। ভাবনাটা বোধ হয় শেষ হয়নি, হঠাৎ সমস্যার প্রার্থনার মতো একটা সুর কানে এসে লাগলো। কর্ণপটহকে আঘাত করলেও বলা হয় সুরের ঢেউ। বিলাপের যদি সুর থাকে এটা তাই। এই গা ছমছমে অদ্ভুত পরিবেশে ওই টানা বিলাপের মতো ধ্বনি শুনলে মনে হবে যত সব পিশাচ ও প্রেতদের কারা যেন ডাকছে। প্রসেনজিৎ ফিসফিস করে বলল, মনে হচ্ছে প্রেতাবাহন। বিজয়, হারি আপ, আমাকে ফলো করো। সন্তর্পণে অথচ বনবিড়ালের তৎপরতায় টিলার ঢাল বেয়ে নামতে লাগলো প্রসেনজিৎ। সংকটের মুহূর্তে অসম্ভব রকম মাথা খেলে প্রসেনজিতের। বাড়িটার পিছন দিকটায় ও খুব দ্রুত একটা চক্কর দিয়ে এলো। তারপর আমাকে প্রায় হিচড়ে নিয়ে গেল এক জায়গায়, বসিয়ে দিয়ে বলল, কোনো রকম শব্দ করো না, ভয়ঙ্কর শত্রুপুরী এটা। এখানটা জানালা ছিল এক সময়, এখন ইট সাজিয়ে রেখেছে। একটু লক্ষ্য করলেই একটা ফোঁকর পাবে, ওটা দিয়েই ভিতরে তাকাও। একটু খুঁজতেই পাওয়া গেল ফোঁকরটা। ভিতরে চোখ রাখলাম। বেশ বড়সড় ঘর একটা। কতকগুলো লোক চক্রাকারে বসেছে হাঁটু গেড়ে। মাঝখানে একটা কাঠের বোট। সবার নজর ওই বোটের উপর স্থির। লোকগুলোর পরনে সাদা পোশাক, আলখাল্লা ধরনের, পাদ্রীরা যেমন পরে। কয়েকটা মোমবাতি জ্বলছে। সেই ধূম্রধূসর আলোয় ঘরের পরিবেশ কেমন যেন রহস্যময়। ওদের মধ্যে এক ব্যক্তি দীর্ঘাকার, গম্ভীর কর্কশ স্বরে বিচিত্র ভাষায় একটা মন্ত্র উচ্চারণের মতো বিলম্বিত লয়ে কি যে সে আউড়ে যাচ্ছে জানি না। বাকি লোকেরা তার সঙ্গে গলা মেলাচ্ছে। রীতিমতো একটা অনুষ্ঠান চলছে ভিতরে। মনে হচ্ছে ওই দীর্ঘকৃতি লোকটা অনুষ্ঠানের পুরোহিত্য করছে। প্রসেনজিৎ আমার কানে ঠোঁট রেখে বলল, যা বলেছিলাম তাই, এটা একটা প্রেত চক্র। ওই যে মাঝখানে কাঠের বোট, ওটার নাম উইজা বোট। অনেকটা প্ল্যানচেট টেবিলের মতো। বিরাটাকার পুরুষটির গলা ক্রমে চড়ছিল, সেই সঙ্গে তার অনুগামীদের। ক্রমে সেই সমবেত চিৎকার প্রায় নারকীয় কোলাহলে গিয়ে পৌঁছাল। ওরা হিস্টোরিওগ্রস্তের মতো বুক চাপড়াতে লাগলো, বিলাপ করতে লাগলো, যেন পাগল গারদ ভেঙে একরাশ উন্মাদ বেরিয়ে এসে হাল্লা করছে। সেই কোলাহল চরমে উঠে থামলো একসময়।
ঘরের মধ্যে নেমে এলো গাঢ় স্তব্ধতা। সেই নৈশব্দ চূর্ণ করে অনুষ্ঠান পরিচালকের দীর্ঘ কর্কশ অলৌকিক স্বর ভেসে এলো। এবার আমাদের অনুষ্ঠানের সবচেয়ে পবিত্র কাজটি বাকি, তোমরা প্রস্তুত হও। কি সেই পবিত্র কাজ তা দেখতে গিয়ে আমার যা নজরে পড়ল তাতে চোখ ছানাবড়া হওয়ার উপক্রম। কি সাংঘাতিক! ঘরের এক কোণে হাত পা বাঁধা অবস্থায় একটা লোক পড়েছিল। এতক্ষণে নজরে আসেনি তো। পুরোহিত মশাই ইশারা করতেই 2-3 জন লোকটাকে হিড়ির করে বাইরে টেনে নিয়ে গেল। ক্ষীণ একটা গো গো শব্দ বেরোচ্ছিল তার মুখ থেকে। সম্ভবত ওর মুখ বাঁধা, কথা বলার উপায় নেই। কি করবে ওরা লোকটাকে নিয়ে? আমরাই বা এখন কি করব? লোকটাকে ওরা বলি দিতে নিয়ে যাচ্ছে, কিন্তু তা ঘটতে দেব না আমরা। এই বলে প্রসেনজিৎ যা করল, আকস্মাৎ কানের কাছে গগনভেদী আওয়াজ। ওর স্বয়ংক্রিয় পিস্তলের মুখ থেকে সব বুলেট চারপাশ কাঁপিয়ে হাওয়ায় উড়ে গেল। তৎপর দিশেহারা লোকগুলির পালিয়ে যাওয়ার পদশব্দ। বিপদমুক্ত রণাঙ্গনে প্রবেশ করলাম আমরা। ক্ষীণ চাঁদের আলোয় চোখে পড়ল একজন মাত্র শুয়ে আছে মাটিতে, আর অদূরে মাটিতে একটা হরিকাঠ পোতা। প্রসেনজিৎ দ্রুত হাতে তার হাত পা আর মুখের বাঁধন খুলে দিয়ে বলল, তুমি কে? লোকটি ক্ষীণ স্বরে বলল, বোকা সরেন। স্থান সুখিয়াডুরি গেস্ট হাউসের আমাদের জন্য নির্দিষ্ট ঘরটি। সময় সকাল 10টা। ঘরের মধ্যে আমরা 2জন ছাড়া সর্বেশ্বর বসু, স্থানীয় থানার অফিসার ইনচার্জ প্রহ্লাদ শর্মা এবং 2জন সশস্ত্র সেপাই। শর্মা এবং তার সঙ্গীরা সাদা পোশাকে এসেছেন। চা পান পর্ব শেষ হয়ে ধূম্রপান পর্ব চলছে। আগেরকার কথার জের টেনেই সর্বস্বরবাবু বললেন, আগামীকাল চলে যাবেন বলছেন, কিন্তু যে ব্যাপারের জন্য আপনাদের জমায়েত সেটার ফয়সালার তো কোনো চিহ্নই দেখছি না। প্রসেনজিৎ এক পলক ঘড়ির উপর চোখ বুলিয়ে বলল, এখনই জবনিকা উঠবে। আমার যদি ভুল না হয় তো নায়কের আবির্ভাব ঘটলো বলে। প্রসেনজিতের কথা শেষ হয়েছে কি হয়নি বাইরে জিপ থামার শব্দ, এবং পর মুহূর্তে ঘরে ঢুকল ভূপত সিনহা। ভ্রুক্ষেপহীন রাজকীয় ভঙ্গি, তার বন্য চিতার মতো দীপ্ত চালচলন। সোজা ঘরে ঢুকে ঔদ্ধত্য মেশানোর অবজ্ঞা স্বরে বলল, আপনাদের মধ্যে মিস্টার দত্তগুপ্ত কে? প্রসেনজিৎ ডান হাতটা শূন্যে তুলে নিজের পরিচয় জ্ঞাপন করল। ও, আপনি? এই চিঠিটা আপনিই পাঠিয়েছেন? তা ব্ল্যাক মাসের আমি কি জানি? এই বলে নিতান্ত সৌজন্যহীন ভঙ্গিতে একটা খাম ছড়ে দিল সে টেবিলের উপর। প্রসেনজিৎকে আশ্চর্য রকম নিরুত্তর এবং শান্ত দেখাচ্ছিল। মখমল মেশানো গলায় বলল, আপনাকে বেশ এক্সাইটেড মনে হচ্ছে মিস্টার সিনহা। বেশি উত্তেজনা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হাইপার কাইনেটিক বিহেভিওর ডিসঅর্ডারের রোগী। বেশি উত্তেজনায় হার্ট ফেইলিওর পর্যন্তও ঘটতে পারে। ভূপত সিনহা এবার বিস্ফোরকের মতো ফেটে পড়ল। হোয়াট? তামাশা করতে ডেকেছেন আমাকে? প্রসেনজিৎ আগের মতোই অবিচল, এবং কণ্ঠে কৌতুকের আমেজটা আরও ঘন। ছি মিস্টার সিনহা, অযথা উতলা হবেন না। আপনার মতো মহাশয় লোক কি আমি হেন তুচ্ছ ব্যক্তির তামাশার যোগ্য? কাজের আলোচনা করতেই ডেকেছি জানবেন। সত্যই ব্ল্যাক মাস সম্পর্কে আমি ইন্টারেস্টেড, আর এ ব্যাপারে আপনার জ্ঞান বিপুল তাও জানি। গোটা ভারতবর্ষে এই আর্টের ব্যাপার স্যাপার যারা বোঝে তাদের মধ্যে আপনার মতো লোক তেমন বেশি নেই। নিন বসুন। বেশ আত্মপ্রত্যয় ভঙ্গি নিয়ে একটা খালি চেয়ারে বসল ভূপত সিনহা।
তারপর বিদ্রুপতিক্ত স্বরে বলল, আপনি তো অনেক কিছু দেখছি জানেন আমার সম্পর্কে। তা জানি, আরও জানতে চাই হঠাৎ এই সুখিয়াডুরির জঙ্গলে আপনি ব্ল্যাক মাসের চর্চা আরম্ভ করলেন কেন? চারু মাহাতোকে অকারণ প্রাণ দিতেই হলো বা কেন? দাঁতে দাঁত ঘষল ভূপত। এসবের অর্থ? সর্বেশ্বর বাবু, আমাকে ডেকে এনে এই লোকটাকে দিয়ে অপমান করানোর মানে? উত্তর দিল প্রসেনজিৎ। মানে একটা তো আছেই, বুঝতে পারছি আপনি মুখ খুলবেন না। বেশ, আমি বলছি, লাইটারটা দেখি বিজয়। এক মুখ ধোয়া ছেড়ে প্রসেনজিৎ নির্লিপ্ত স্বরে বলে যেতে লাগলো, আপনি যে ভয় ডরহীন বেপরোয়া লোক সে তো আপনার চেহারাতেই মালুম, আর আপনার জীবনে ইতিহাস যে বিচিত্র সেটাও আপনার মুখের রেখায় আঁকা। সেই ইতিহাস জানবার আগ্রহ তেমন নেই। তবে এটুকু বলা দরকার যে একজন ভাগ্য সন্ধানী হিসেবে একসময় গিয়ে পড়েছিলেন আফ্রিকায়। উইচ ক্রায়ার চর্চার অমন দেশ দুনিয়া দুটি নেই, ডাকিনী বিদ্যা আর ওঝা, এ নিয়েই ব্ল্যাক আফ্রিকানদের জগৎ। খুব স্বাভাবিক যে আপনার মতোই একজন বেপরোয়া লোক উইচ ডক্টরদের স্পর্শে এসে যাবেন। তারা পাজুজু বলে এক পিশাচের উপাসনা করে। প্রেত উপাসনা জিনিসটা অবশ্য নতুন কিছু নয়। 5000 বছর আগে আসিরীয় সভ্যতার আমলেও প্রেত পিশাচ উপাসক ছিল। তো এই প্রেত বিদ্যাই হলো ব্ল্যাক মাস কিংবা ব্ল্যাক আর্ট। ব্ল্যাক আর্ট আপনাদের হাতে কলমে শেখা মিস্টার সিনহা। বছর 6-7 আগে আপনার সম্পর্কে একটি প্রতিবেদন বেরিয়েছিল একটি ইংরেজি পিরিয়ডিক্যালে। তাতে আপনার ছবি এবং বহু তথ্য ছিল। ন্যাশনাল লাইব্রেরিতে খুঁজলে সেই সংখ্যার একটি কপিও খুঁজে পাওয়া সম্ভব। যাই হোক, অত্যন্ত গরম আর ভুতুড়ে দেশ আফ্রিকা ত্যাগ করে একসময় চলে এলেন ভারতে। সঙ্গে নিয়ে এলেন সৎ অসৎ নানা পথে রোজগার করা একরাশ টাকা। দুর্দান্ত আর বেহেমিয়ান স্বভাবের লোক বলে ঘুরতে ঘুরতে একসময় চলে এলেন বিহার উড়িষ্যার সীমান্তের এই জঙ্গল মহলে। কিনলেন খনি। কিন্তু দুর্ভাগ্য আপনার যে খনি কিনলেন তা মোটেই লাভজনক নয়। ম্যাঙ্গানিজ বলুন, আয়রন ওর বলুন, খনিতে অন্তত 60% আকর না থাকলে খনি চালানোর খরচ উঠবে না। কপাল মন্দ, আপনার খনিতে আকর মেরে কেটে 45%। অথচ আপনার হাতের কাছেই মোরগামুন্ডি আয়রনের উৎপাদন অবিশ্বাস্য ভালো। লোহা নয়, যেন সোনারই খনি। আপনার মনে দুর্বিসন্ধি জাগলো, এবার মোরগামুন্ডি হাতাতে হবে। একটা আতঙ্ক সৃষ্টি করে খনির কাজ বানচাল করে দিলেই মালিকরা খনি বিক্রি করতে বাধ্য হবেন। গড়ে তুললেন প্রেত চক্র। আদিবাসীরা এমনিতেই প্রেত ভূতে বিশ্বাসী, তাই চক্রের লোক খুঁজে নিতে দেরি হলো না। নরবলিও আপনাদের উপাসনার অঙ্গ। চারু মাহাতো ওভাবেই মারা পড়েছে। সময় মতো গিয়ে না পড়লে ভুকা সোরেনেরই একই দশা হতো। থামল প্রসেনজিৎ। সন্ধানী নজরে তাকিয়ে রইল ভূপত সিনহার দিকে। কিন্তু আশ্চর্য, শক্ত নার্ভ লোকটার। হো হো করে হেসে উঠে বলল, বাহ, চমৎকার গল্প বানাতে জানেন তো। অভিযোগ যে আনলেন, প্রমাণটা কোথায় আপনার? ও তাই তো বিজয়, আমার মিনি ক্যাসেট টেপ রেকর্ডারটা বাজাও তো। ওতে আপনাদের অনুষ্ঠানের সব বিবরণী আছে। আশা করি নিজের গলা চিনতে ভুল হবে না। তাছাড়া দরকার হলে ভুকা সোরেনও শনাক্ত করবে আপনাকে। মিস্টার শর্মা, আমার কাজ শেষ, বাকি দায়িত্বটুকু আপনার। সর্বেশ্বর বসু অকৃতজ্ঞ নয়। কলকাতায় ফিরে আসার পর আন্তরিক অভিনন্দন সহ কলকাতার ব্যাংকের নামে 1000 টাকার একটা চেকও পেয়েছিলাম তার কাছ থেকে।